আচ্ছা, এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থের যে গঠন অর্থাৎ পারমাণবিক যে গঠন মানে অণুপরমাণুর যে চ্যাপ্টারটা সেটা আমি একটু অল্প বিস্তর ডিসকাস করব। তো পুরো চ্যাপ্টারটা আমি একটা ভিডিওর মাধ্যমে হয়তো বলে উঠতে পারবো না, এটার দুটো তিনটে পার্ট আসবে। তো ঠিক আছে, আমি যতটা এই ভিডিওতে দেওয়া যায় চেষ্টা করছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি তাহলে। আচ্ছা দেখো, একটা পদার্থের মধ্যে মনে রাখবে একটা পদার্থ, তো পদার্থের যদি আমরা ক্ষুদ্র কণাকে আমরা দেখি তাহলে আমরা কি পাবো না, একটা পদার্থের সবথেকে ক্ষুদ্র কণা হচ্ছে পরমাণু। এখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে অতীতে আলোচনা করে গেছে, তো সর্বশেষে যেটা আর কি আমরা পেয়েছি যে একটা পরমাণুর মধ্যে একটা পদার্থের যে একটা মৌলিক পদার্থ তার সবথেকে ক্ষুদ্র অংশ হচ্ছে পরমাণু, এবং সেই পরমাণুকে আমরা পরবর্তীকালে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো এক এক করে পেয়েছি। তো যাই হোক, তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কি আর কিভাবে এগুলোর উৎপত্তি হলো আমি বলছি এখানে। দেখো মনে রাখবে, পদার্থ তিনটে কণা নিয়ে গঠিত, ঠিক আছে। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, দু নম্বর হচ্ছে প্রোটন, তিন নম্বর হচ্ছে নিউট্রন, ঠিক আছে। তো এই তিনটে কণা নিয়ে মনে রাখবে একটা পরমাণু গঠিত। তো এর গঠনটা আমি জাস্ট এখন একটু অল্প বিস্তর বলছি, এটা তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে। তো এদের এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কিভাবে আবিষ্কার হলো বা কী করে এদের নাম হলো এইরকম, তো সেগুলো আমি এক এক করে আসবো। তো এখন জাস্ট একটু জেনে রাখো যে একটা পরমাণু কেন্দ্রে থাকে মনে রাখবে এরকম গোলাকৃতি আমরা ধরে নিই। তো কিছু পজিটিভ আধান থাকে, সেই পজিটিভ আধানগুলোকে বলা হয় প্রোটন, ঠিক আছে। আর বাকি তোমার হচ্ছে কিছু প্রায় সমসংখ্যক বা একটু কম বেশি নিউট্রন থাকে। আর এই পরমাণুটাকে ঘিরে বিভিন্ন কক্ষপথে তোমার নেগেটিভ চার্জ বিশিষ্ট তোমার ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে যে প্রোটন যেটা আছে এর চার্জ হচ্ছে পজিটিভ, ঠিক আছে। নিউট্রনের চার্জ হচ্ছে নিস্তড়িত, মানে এটা হচ্ছে কোনো চার্জলেস, অর্থাৎ চার্জলেস। আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, এটা মনে রাখবে। এবার দেখো ইলেকট্রনটা কিভাবে আবিষ্কার হলো। মনে রাখবে ইলেকট্রনের আবিষ্কারের আগে আমাদের ক্যাথোড রশ্মির ব্যাপারে একটু জানতে হবে, ঠিক আছে। ক্যাথোড রশ্মিটা কি? তো এই ক্যাথোড রশ্মি হলো এক প্রকার রশ্মি যা কিনা তড়িৎমক্ষম নলে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আকৃষ্ট হয়। আচ্ছা, একটা তড়িৎমক্ষম নলটা কি? এটা এরকম একটা নল থাকে, জানো তো, এরকম একটা নল থাকে, এরকম একটা এটা নল থাকে। এবার এইখান থেকে তোমার এই নলটা এরম জায়গা থেকে একখানা ছিদ্র মতো আছে, এইখান থেকে তোমার এরকম একটা নব থাকে, এরকম একটা নব থাকে। এই নব দ্বারা এটাকে বাতাসটাকে এখান থেকে বাইরে বার করা যায়। আর এরম বাইরে থেকে একটা পাত দেওয়া এরকম একটা ধাতব অংশ থাকে, আর এরম একটা ধাতব অংশ থাকে। এই ধাতব অংশের মধ্যে তোমার এটা দুটো প্রান্ত থাকে, যেগুলো কারেন্টের সাহায্যে তোমার যুক্ত করা থাকে। তো এরকম থাকে, ঠিক আছে। ধরো এটা তোমার হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা। আর এটা হচ্ছে তোমার নেগেটিভ প্রান্ত। তো এরমভাবে একটা বর্তনী মতো করা থাকে, ঠিক আছে। এখানে ধরো তোমার হচ্ছে
এই একটা ধরো একটা সুইচ মতো আছে বা সেল, এখানে সেলের সাহায্যে অ্যাড করা থাকে, এরকম একটা থাকে, এরকম থাকে, ঠিক আছে। ধরো এরকম এসে এই একটা আছে, এই একটা আছে, আবার এইরকম একটা আছে, এইরকম আছে, এই আছে, এই আছে, এরকম আছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন আর কি, এখানে যেমন তুমি যেরকম পাওয়ারটা যেরকম বাড়াতে চাইবে সেরকম ততগুলো সেল তুমি এখানে অ্যাড করবে। এই বড়গুলো মনে রাখবে, বড় দাগগুলো পজিটিভ আর ছোটো দাগগুলো নেগেটিভ থাকে। তো এবার এইখানে মনে রাখবে এই ক্যাথোড রশ্মিটা কী করে আবিষ্কার করা হয়েছিল না, এই যে মোক্ষম নলটা আছে, এই নলের এইটার মাধ্যমে তোমার একটু বাতাসটাকে বার করে দিয়ে বাতাসের চাপটাকে কমিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে কি করেছিল না 0.01 মিলিমিটার একটা পারস্তম্ভের চাপ রেখেছে, ঠিক আছে। এর যে এর চাপটা ছিল 0.01 মিলিমিটার তোমার এইচজি, মানে হচ্ছে পারস্তম্ভের চাপে এটাকে মানে ভেতরে যে এয়ার প্রেশারটাকে এই প্রেশারে রেখে একখানা এবার একটু তোমার খুব উচ্চ বিভবের মানে হাই পোটেন্সিয়াল একটা কারেন্ট ফ্লো করা হয়েছিল। আমরা জানি কারেন্ট কী হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, মানে তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। বা এবার এটাকে কী হচ্ছে, আমরা যদি একটু ফোর্স মানে একটা ইএমএফ যদি আমরা এখানে পুট করি, তাহলে এখানে আমরা এটাকে এর উল্টো পথে আমরা চালিত করতে পারবো। তো দেখো এবার এখানে কি করেছে না, কারেন্টটাকে এবার এখানটায় চালনা করার ফলে তো দেখা যাচ্ছে যে 10,000 ভোল্টের একটা কারেন্টকে দেওয়া হয়েছে। এখানে ভোল্টেজটা দিয়ে রাখি, 10,000 ভোল্ট। 10,000 ভোল্টের কারেন্ট দেওয়ার ফলে এখানে একটা উচ্চ বিভবের একটা কারেন্ট দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এক ধরনের অদৃশ্য রশ্মি, ঠিক আছে, এক ধরনের অদৃশ্য রশ্মি যেটা কিনা তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে। এইবার এই রশ্মিটা কিন্তু ওইভাবে দেখা যায়নি। তো এখানে যখন এই রশ্মিটা যাওয়ার ফলে তো এখানে তো বাতাসের তো বিভিন্ন অণুগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, এই বাতাসের অণুগুলোর সাথে ধাক্কা লাগছে, আর এইখানে দেখা যাচ্ছে এই মোক্ষম নলে একটা গ্রিন কালারের একটা কারেন্টের আভা তৈরি হয়েছিল, ঠিক আছে। একটা কারেন্টের আভা, কারেন্ট বলছে একটা লাইট, একটা গ্রিন কালার একটা লাইট এসেছিল। তো এবার এইটা এখানে মনে রাখবে যে এই মোক্ষম নলটার এর নেগেটিভ প্রান্তটাকে বলা হয়েছে ক্যাথোড, হ্যাঁ, CA ক্যাথোড, আর এইটাকে বলা হয় অ্যানোড। তো দেখা যাচ্ছে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে, এটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। তাই জন্যেই কিন্তু এই লাইটটার নাম দেওয়া হয়েছে ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি। তো পরবর্তীকালে এই আলোটার ধর্ম যদি যখন বিচার করা হয়েছে, তো এর প্রপার্টিজ বিচার করতে গিয়ে দেখা গেছে যে এটা ক্যাথোড তল থেকে লম্বভাবে বেরিয়েছে। দেখো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেছে, এবং কীভাবে বেরিয়েছে না, এই ক্যাথোডের যে তলটা আছে এই ক্যাথোড তল থেকে লম্বভাবে বেরিয়েছে, সোজাসুজি গেছে। এই রশ্মির গতিপথে কোনো যে অস্বচ্ছ বস্তুকে রেখেছে তখন তার একটা ছায়ার সৃষ্টি হয়েছে। তো ছায়াটা কীভাবে না, সোজাসুজি পড়েছে, মানে এইখানে যদি কোনো বস্তুকে রাখার ফলে দেখা যাচ্ছে যে তার একটা ছায়া পড়ছে, অর্থাৎ সেই ছায়াটা কী হচ্ছে, সোজাসুজি গিয়ে পড়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই রশ্মিটা লম্বভাবে গেছে। আবার এইখানে যদি এই রশ্মিটার গতিপথে, হ্যাঁ, এই যে রশ্মিটা, এটা আলোক রশ্মিটাকে আমি এইভাবে যদি মেনশন করি এরমভাবে তীর চিহ্ন দিয়ে, তো এর গতিপথে যদি কোনো ব্লেড মানে যে পাখার ব্লেড থাকে না, পাখার ব্লেড যদি রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই পাখার ব্লেডটাকে ঘোরাচ্ছে। এবার একটা জিনিস ভালো করে তোমরা বোঝো যে রশ্মিটা পাখার ব্লেডটাকে ঘোরাচ্ছে, তার মানে কি পাখার ব্লেডে কেউ ধাক্কা দিচ্ছে। এবার পাখার ব্লেডে ধাক্কা মানে পাখাটার ব্লেডটা ঘুরছে মানে পাখার ব্লেডে ধাক্কা দিচ্ছে।
এবার ধাক্কা কে দিতে পারে? যার ভর আছে সেই ধাক্কা দিতে পারবে। কেমন? তার মানে এখানে প্রমাণ হলো যে রশ্মিটা ভর বিশিষ্ট রশ্মি, ঠিক আছে। তবে সেই ভরগুলো অতি ক্ষুদ্র মানে ভর, মানে একদম খুব বেশি এদের ওয়েট নেই, ঠিক আছে। এইবার এই রশ্মিটার আরও কিছু জিনিস তোমার যখন আলোচনা মানে যখন ডিসকাস করা গেছে বা যখন এটাকে নিয়ে গবেষণা হয়েছে, এটা দেখা যাচ্ছে যে এর গতিপথ যেটা, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসছে, কিন্তু এই রশ্মিটা কেবল তড়িৎ বা চুম্বক ছাড়া আর কোনোভাবে আকৃষ্ট হচ্ছে না। এবার দেখো, তড়িৎ বা চুম্বক, তড়িৎ আমরা জানি সেটা একটা আধান নিয়ে আছে, তার মানে ও আধানের দ্বারা গতিপথটা বাঁকটা বোঝা যাচ্ছে। তাহলে দেখো এটা যেহেতু নেগেটিভ থেকে পজিটিভের দিকে আকৃষ্ট হচ্ছে, তার মানে এই রশ্মিটা এক দিক থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে এটা একটা নেগেটিভ আধানযুক্ত রশ্মি। আর যদি কোনো আধান একদিক থেকে আরেক দিকে চালিত হয়, তার গতিপথে যদি আমরা আরেকটা আধানকে তার কাছাকাছি নিয়ে আসি, তাহলেই তার মধ্যে একটা বাঁক দেখা যাবে, যেটা এই রশ্মিটার মধ্যে দেখা গেছে। বা চুম্বককে যদি নিয়ে আসি, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে আমরা জানি আধান আর চুম্বকের কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা আমরা যখন চলতড়িৎ চ্যাপ্টারটা আলোচনা করব তখন আমরা বুঝতে পারব, ঠিক আছে। এবার এই রশ্মিটার তাহলে নামটা আমরা জানি ক্যাথোড রশ্মি দেওয়া হয়েছে। এবার আরেকটা জিনিস যেখানে মনে রাখবে, এই যে রশ্মিটা যখন কোনো শক্ত পদার্থ অর্থাৎ টাংস্টেন বা মলিবডেনাম ওই জাতীয় কোনো বস্তু মানে ওই জাতীয় কোনো মৌলের ওপর যখন ধাক্কা দিচ্ছে, তখন সেই ধাক্কা দেওয়ার ফলে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এখানে লিখে দিই, এখানটা যে এই টাংস্টেন, টাংস্টেন হবে, একটু লেখাটা আবজা হয়ে যাচ্ছে, ভিডিওটা আবজা হচ্ছে, ফোকাস করতে পারছে না ঠিক মতো। তো এখানে টাংস্টেন বা মলিবডেনাম, এটা হচ্ছে মলিবডেনাম যখন হচ্ছে এর ওপর যখন আঘাত করছে, তো মলিবডেনাম আর হচ্ছে টাংস্টেনের ওপর যখন আঘাত করছে এই ক্যাথোড রশ্মিটা, তখন এটা কি করছে না, অতি ছোট ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মিতে ভেঙে যায়। মনে রাখবে, তাহলে ক্যাথোড রশ্মি তাহলে টাংস্টেন বা মলিবডেনামের ওপর যখন আঘাত করে তখন কোন রশ্মিতে ভেঙে যায় না, এক্স রশ্মিতে ভাঙে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আসে। আর এই রশ্মিটা মনে রাখবে, তড়িৎমক্ষণ যে তড়িৎক্ষরণ যে নলটা আছে এবং তার মধ্যে যে গ্যাস, যেটা যে গ্যাসটা যে বিদ্যমান, তো সেই ক্যাথোড রূপে ব্যবহৃত যে ধাতুটা আছে তার প্রকৃতির ওপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে এই যে রশ্মির যে প্রকৃতি সেটা কি না, এই যে নল মধ্যস্থ যে গ্যাস আর ক্যাথোডের ওপর যে ধাতুটা আছে তার ওপর কিন্তু ডিপেন্ড করে না, কেমন? আচ্ছা, এখানে এই যে তড়িৎমক্ষণ যে নলটা এটা যেটা দিয়েছে, যেখান থেকে কারেন্টের একটা ফ্লো তৈরি করা হয়, মানে ফ্লো দেওয়া যাচ্ছে, তো এর মধ্যকার বাতাসের চাপ ছিল 2 মিলিমিটার এইচজি, ঠিক আছে। এখানে এর যে বাতাসের চাপটা ছিল 2 মিলিমিটার এইচজি, এটা হচ্ছে বাতাসের চাপ ছিল, ঠিক আছে। এয়ার প্রেসার, আমরা জানি এয়ার প্রেসারটা কী করা হয় না, মিলিমিটার এইচজি মানে পারস্তম্ভের চাপের সাহায্যে মাপি আমরা, মানে পারস্তম্ভের যে চাপ সেটার ওপর নির্ভর করে আমরা চাপটা প্রকাশ করি, ঠিক আছে। তো এখানে দেখা গেছে এই রশ্মিটার ব্যাপারে আরও জানা গেছে যে এখানে কিছু চাকতি আছে, ঠিক আছে। কিছু এই রশ্মিটা আভা হিসাবে এমনকি চাকতি দেখা যায়। আর এই চাকতিগুলো দেখবে, ওই চাকতি বলতে কোন চাকতিগুলোর কথা বলছে, দেখবে কালী পুজোতে বা কোনো অনুষ্ঠানে দেখবে সে এক ধরনের লাইট দেখবে গোল করে ঘোরে, আর দেখবে চাকতির মতো মেঝেতে এক ধরনের আভার সৃষ্টি করে। তো সেই এরকমই চাকতি আলো দেখা গেছে, ঠিক আছে। আর এই চাকতিগুলোর মাঝখানের অংশটা কিন্তু ডার্ক ছিল,
এই মাঝের অংশগুলো, হ্যাঁ মাঝের অংশগুলো বলতে এর এই সাইডগুলোতে ডার্ক একটা অঞ্চল দেখা গেছে। এই ডার্ক অঞ্চলটাকে বলবে ক্রুক্সের অঞ্চল, হ্যাঁ CRUCKX, ক্রুক্স এরিয়া, হ্যাঁ বা ক্রুক্স রিজিয়ন এটা তোমরা বলবে। দেখো এখানে বানানের হয়তো একটু এদিক ওদিক ভুল হতে পারে আমার, তো সেটা কেন প্রপার যে ক্রুক্স যে এটা CROOKS হতে পারে, যাই হোক ক্রুক্স তোমরা মনে রাখবে, তোমরা বাংলায় লিখে নেবে ক্রুক্সের অঞ্চল, কারণ যেহেতু WBCS তোমাদের ইংলিশে থাকে, তবে গ্রুপ সির পরীক্ষাগুলোতে বাংলাতেও দেয়, তো ক্রুক্সের অঞ্চল এটা তোমরা মাথায় রাখবে। আর এই যে দীপ্তিগুলো এসছিল, এই দীপ্তিটাকে বলা হচ্ছে ক্যাথোড দীপ্তি বলা হয়, ঠিক আছে। এই যে আলোকের যে দীপ্তি দেখা গেছিলো, এই আলোকের দীপ্তিগুলোকে ক্যাথোড দীপ্তি বলা হয়, ঠিক আছে। তো ক্যাথোড দীপ্তি বলা হচ্ছে। আচ্ছা, এইবার এই ক্যাথোড রশ্মি দেখো, তার মানে এই ক্যাথোড রশ্মিটাই তো এক প্রকার বলতে গেলে ইলেকট্রন, তাই না? কারণ এটা তো একটা, এই যে রশ্মিটা এটা তো একটা ভর বিশিষ্ট কণা, মানে একটা কণার স্রোত, মানে ভরের স্রোত, মানে ভর বিশিষ্ট একটা কণা আছে তার স্রোত, তাহলে এটাকেই আমরা ইলেকট্রন বলছি, মানে পরবর্তীকালে বিজ্ঞানীরা এটাকে ইলেকট্রন বলেছিলেন, ঠিক আছে। প্রথমে নাম দিয়েছিল নেগেট্রন দিয়েছিল, এখন নেগেট্রন মানে কারণ নেগেটিভ থেকে তোমার যে পজিটিভের দিকে যাচ্ছিলো, প্রথমে যে নেগেট্রন বলেছিল, সেই নেগেট্রন থেকে পরবর্তীকালে নাম দেওয়া হয় ইলেকট্রন। আর এই কণাটা মনে রাখবে আবিষ্কার করেছিল জে থমসন। এটা খুব মানে চাকরির পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, জে থমসন, ঠিক আছে। জে থমসন কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ক্যাথোড রশ্মির ব্যবহার কোথায় হয়। দেখো দুটো ব্যবহার আমি বলে রাখছি। এই ক্যাথোড রশ্মি আমাদের দৈনন্দিন জীবনে যেটা সব থেকে বেশি ব্যবহার হতে দেখি, সেটা হচ্ছে টিভির যে পিকচার টিউব হয়, সেই পিকচার টিউবে কিন্তু এই ক্যাথোড রশ্মিকেই ইউজ করা হয়, ঠিক আছে। এই ক্যাথোড রশ্মি ইউজ না হলে পিকচার টিউবের কোনো কাজ থাকবে না, ফলে আমরা সেই টিভিটাই আমরা টিভির কোনো মানে যে ছবিটা আসে ছবি আসবে না, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবে, এই ক্যাথোড রশ্মি ব্যবহার হয় আমাদের যে ফ্লুরোসেন্ট লাইট যেগুলো হয়, হ্যাঁ এখন যে ফ্লুরোসেন্ট টিউব যেগুলো বেরিয়েছে, সেই টিউব লাইটে যে ফ্লুরোসেন্ট লাইট, সেই ফ্লুরোসেন্ট লাইটে কিন্তু এই ক্যাথোড রশ্মি ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমি তোমাদের থমসনের একটা এই যে থমসন, ইনি একটা পরমাণুর একটা মডেল বলেছিলেন, একটা মডেল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন। সেই মডেলটা আমি ছোট করে বলে রাখছি। এই যে এরকম একটা উনি পরমাণুকে একটা দিয়ে ধূপ জ্বালো, মশা কামড়াচ্ছে। তো যে থমসন উনি একটা পরমাণু মডেলের কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক আধান বিশিষ্ট ক্ষুদ্র কণা আছে, আর সেই ক্ষুদ্র কণা তাকে বেষ্টন করে আছে কিছু ঋণাত্মক আধান বিশিষ্ট ক্ষুদ্র কণা, এবং এই ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো পরস্পরের দ্বারা প্রশমিত হয়। প্রশমিত মানে হচ্ছে যেটা আমরা অ্যাসিড চ্যাপ্টারের টাইট্রেশনটা পড়েছিলাম না, যেটা তোমার অ্যাসিড ক্ষার আর ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে, সেরকম নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভকে প্রশমিত করে। তো এখানে একটা উনি এই দেখো এটা ওয়াটারমেলন সিডের মতো একটা মডেল দিয়েছিল, যেটাকে বলা হয় পাম পুডিং মডেল বলা হয়। তো পরবর্তীকালে যখন পরমাণুর যখন বিষয়ে গবেষণা করে আরও উন্নত মানে একদম অ্যাকচুয়াল পরমাণুর যে গঠনটা আমাদের কাছে সামনে আসলো, তখন এই থমসনের পরমাণু মডেলটাকে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। মানে এটা উনি যে মডেলটা আমাদের দিতে চেয়ে মানে বলেছিলেন, সেটা পুরোপুরি সত্য নয়, তো এটাকে রিজেক্ট করা হয়েছিল। তো যাই হোক, তো উনি আমাদের কাছে একটা ধারণা দিতে চেয়েছিলেন। এই সমস্ত ধারণা নিয়েই কিন্তু আজকে বর্তমানে যে নিউক্লিয়ার যে সায়েন্সটা যেটা আছে, মানে পরমাণুর যে আভ্যন্তরীণ গঠন, এই অধ্যয়নটা আজকে এত সহজ হয়েছে।
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের হচ্ছে ইলেকট্রনের কথা আমি বলে দিলাম। আচ্ছা, ইলেকট্রনের কথা আমি এখানে একটা জিনিস বলে রাখি, ইলেকট্রনের তোমাদের যে পরমাণু যে 3টে কণা আছে তার মধ্যে মনে রাখবে সবথেকে হালকা কণা বা সবথেকে ক্ষুদ্র কণা সেটাকে ইলেকট্রন বলা হয়। ইলেকট্রনগুলো কিন্তু পরমাণু নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে এদেরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে। আর এগুলো একটু তোমার অনেকটা সৌরজগতের মতো মিল আছে, সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে, এখানে কিন্তু প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তবে একটু আলাদা আছে, যেটা হচ্ছে আমাদের বেশিরভাগ গ্রহ যেরকম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এগুলো কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু আবার ক্লকওয়াইজ ঘোরে। তো এদের বিভিন্ন কক্ষপথের বিভিন্ন কক্ষ আছে, এল কক্ষ, এম কক্ষ, হ্যাঁ, এন কক্ষ, পি কক্ষ। তো সেই বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা যদি তোমাদের জিজ্ঞাসা করতে বলবে যে 2n², এই যে এনটা হচ্ছে কক্ষের নাম্বার, ঠিক আছে। এল, এম, এন, পি, এলটা হচ্ছে প্রথম কক্ষ ধরা হয়, এল যেমন প্রথম কক্ষ এল ধরা হয় বলে তাই এল = 1, এম = 2, এন = 3। এই 2n² মানে এল কক্ষে যদি ইলেকট্রনের সংখ্যা বার করতে বলবে যে 2 × 1² অর্থাৎ হচ্ছে 2। আবার এম কক্ষে দেখো 2 × 2² 8, 2 × 4, 2 × 8। আবার এখানে মানে এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা, কিন্তু ওই কক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা। আবার 2 × 3², 9, 2 × 18, ঠিক আছে, মানে সর্বোচ্চ হতে পারে। তো এটা তোমরা একটু মাথায় রেখে দেবে এগুলো। আর ইলেকট্রনের যদি আধানের কথা বলা হয়, ইলেকট্রনের আধান মনে রাখবে এর চার্জ সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে। এই চার্জের একক কিন্তু কুলম বা স্ট্যাট কুলম্বে ধরা হয়। তো এসআইতে কুলম ধরা হয়, এসআই পদ্ধতিতে চার্জের একক হচ্ছে কুলম। তাই হচ্ছে ইলেকট্রনের চার্জ মনে রাখবে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, নেগেটিভ চার্জ। আর একই সেম চার্জ মানে প্রোটনের কিন্তু সেম চার্জ থাকে, হ্যাঁ, প্রোটনের সেম চার্জ থাকে হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা কিন্তু পজিটিভ চার্জে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটা হচ্ছে প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ থাকে। আর মনে রাখবে যে যতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ প্রোটন আর সেম। যখন একটা পরমাণু নিস্তরিত অবস্থায় থাকবে তখন তাদের চার্জ কিন্তু তখন তাদের হচ্ছে সংখ্যা সমান হয়। যখনই এর কক্ষ থেকে এটা মনে রাখবে যে এই আউটার অরবিট থেকে সবসময় ইলেকট্রনগুলোকে রিমুভ করা যায়, ঠিক আছে। সহজে কিন্তু প্রোটনটাকে কিন্তু রিমুভ করা যায় না, এটা পরে আমি আসছি। এই ইলেকট্রনটাকে রিমুভ করা যায়। তো যখনই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সেই পরমাণুটা বা সেই যে অ্যাটমটা কিসে পরিণত হচ্ছে না, পজিটিভ চার্জে পরিণত হচ্ছে। কারণ আমরা জানি ইলেকট্রন = প্রোটন। ধরো হচ্ছে দুটো ইলেকট্রন থাকলো, বা ধরো হচ্ছে 10টা ইলেকট্রন আর হচ্ছে 10টা প্রোটন আছে। এবার দেখো যদি ইলেকট্রন এখান থেকে একটা যদি মাইনাস হয়ে যায় তাহলে কটা আছে, 9টা হচ্ছে না। আর এটা প্রোটনটা কটা আছে, প্রোটনটা তো 10টাই থেকে আছে, তার মানে প্রোটন কটা বেশি থাকছে, একটা বেশি হচ্ছে। অর্থাৎ সেই পরমাণুটাকে আমরা বলতে পারি না একটা আধান প্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে। মানে একটা যেহেতু বেশি আছে, একটা প্রোটন বেশি আছে, তাই আমরা +1 দেবো। যদি ধরো এখান থেকে এর আউটার অরবিট থেকে ধরো দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে কী হতো, ধরো এটা আরও একটা বেরিয়ে যেত, তখন এটা হচ্ছে 8টা হয়ে যেত। 8টা হতো, আর এটা তো 10টাই থাকতো, তাহলে কটা বেশি হয়েছে, দুটো বেশি থাকছে না। তাহলে +2 = 10, তাহলে এখানে দুটো বেশি থাকছে। সেই দুটো বেশি থাকতো বলে তখন আমরা পরমাণুটাকে এইভাবে সিম্বলাইজ করতাম যে 2+ লিখে করতাম। মানে যতগুলো এখানে মনে রাখবে যে প্রোটন সংখ্যা যত বেশি হবে তত প্লাস হবে। এবার যদি এইখান থেকে এই যে পরমাণুটার থেকে ধরো বেরিয়ে এবার এটা ধরো অন্য একটা পরমাণুর মধ্যে গিয়ে যাচ্ছে, তার আউটার অরবিটে অ্যাড হচ্ছে, বা ধরো কোনো অন্য একটা পরমাণুর আউটার অরবিট থেকে ইলেকট্রনগুলো এসে এই পরমাণুর আউটার অরবিটে এসে অ্যাড হচ্ছে, তখন এই পরমাণুর মধ্যে কী হচ্ছে, ইলেকট্রন তো বেড়ে যাচ্ছে, তখন প্রোটনটা কমে যাচ্ছে। এবার যেহেতু ইলেকট্রন বেড়ে গেলে তাহলে কী, যে দুটো নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে, তখন সেই পরমাণুটাকে আমরা একটা হলে -1 দেবো, -1 দেবো না, আমরা শুধু মাইনাস লিখবো। আর যে দুটো হয় তাহলে যে 2- দেবো, মানে হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন বলবো, এটাকে আমরা বলবো অ্যানায়ন বলবো, ঠিক আছে।
ঠিক আছে, আমি ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ নিয়ে আমি যখন আলোচনা করবো তখন বলে দেবো। আজকে আমি খালি জাস্ট ইলেকট্রনের জল দিতে হবে, জল। তাহলে এই ইলেকট্রন প্রোটন চার্জটা আমি আর একটু ডিটেলসে বলে দেবো। আজকে আমি খালি এই ভিডিওটাতে খালি এই যে ক্যাথোড রশ্মির ব্যাপারেই বললাম। তো ক্যাথোড রশ্মিটা কি তোমরা একটু তাহলে ভালো করে একটু ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো। আমি জাস্ট বলে দিলাম, আর আরেকবার একটু হালকা করে বলে দিচ্ছি। এই তড়িৎমুক্ষম নলের মধ্যে 2 মিলিমিটার এইচজি মানে হচ্ছে পারস্তম্ভের চাপে এখানে একটা এয়ার প্রেসার করা হয়েছিল। আর এখানে কি হচ্ছে না, যেই 10,000 ভোল্টের একটা উচ্চ বিভবের কারেন্ট চালানো হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে এই কারেন্টটা চালানোর পরে দেখা যাচ্ছে যে একটা এর ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের ক্ষুদ্র কণা বিশিষ্ট একটা লাইট যাচ্ছে, একটা কণা যাচ্ছে। সেই কণাটা কি হচ্ছে, এইখানে এর আভা তৈরি, এটা সবুজ কালারের আভা তৈরি করছে। আর এই কণাটা দেখা যাচ্ছে যে ভর বিশিষ্ট কণা। তো যেহেতু নেগেটিভ থেকে পজিটিভের দিকে আছে, এর নাম দিয়েছে হচ্ছে নেগেট্রন, বা পরবর্তীকালে নাম দেওয়া হচ্ছে ইলেকট্রন। আর এটার আবিষ্কর্তা হচ্ছে, ইলেকট্রন আবিষ্কর্তা হচ্ছে জে থমসন। ঠিক আছে, জে থমসন মনে রাখবে। আর এখানে যে পাম্প পুডিং মডেলটা মনে রাখবে, জে থমসন একটা কিন্তু পরমাণু মডেল দিয়েছিলেন, যেটাকে পাম্প পুডিং মডেল বলছে। আর তাহলে এই ক্যাথোড রশ্মিটা বললো, আমি এরপরে অ্যানোড রশ্মি বলে দেবো, তারপরে হচ্ছে নিউট্রন কী করে আবিষ্কার হলো বলে দেবো। আচ্ছা, এখানে আরেকটা আমি জাস্ট ছোট্ট জিনিস বলে রাখছি, যে একটু আগে বলেছিলাম যে নিউট্রনটাকে কিন্তু মনে রাখবে সহজে সরানো যায় না। কেননা এই যে নিউক্লিয়াসের মধ্যে ঠাসাঠাসি করে না এই প্রোটন নিউট্রনগুলো এখানে থাকে, এইগুলো কিন্তু খুব শক্তিশালী বল দ্বারা একে অপরের মধ্যে কিন্তু অবস্থান করছে। তো যতটা সহজে একটা ইলেকট্রনকে তার আউটার অরবিট থেকে সরিয়ে দেওয়া যায়, বা সহজে এটাকে চার্জলেস, একটু ধরো নেগেটিভ চার্জটাকে কমিয়ে ক্যাটায়ন করা যায়, এখানে কিন্তু সহজে কিন্তু এই প্রোটনটাকে কিন্তু কোনো মতে সরানো যাবে না। এই প্রোটনটাকে সরানো যায়, এটা কিন্তু এইখানে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটা ব্যাপার আছে। এই প্রোটন এইখানে এর নিউক্লিয়াসে যদি তোমরা একটা হালকা একটা বা একটা ভারী একটা যদি প্রোটন দিয়ে না প্রোটন বলছি, নিউট্রন দিয়ে যদি আঘাত করো, তখন কিন্তু এর ভরটা হঠাৎ করে বেড়ে গিয়ে শক্তি রিলিজ করবে। ওই চ্যাপ্টারটা তোমাদের নিউক্লিয়ার চ্যাপ্টারে আমি ওটা পড়িয়ে দেবো। এটা আমি জাস্ট বলে রাখলাম, এটা মাথায় রাখবে। প্রোটনকে কিন্তু এত সহজে বার করা যায় না। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। আর এখানে এই যে একটা যে তাহলে ক্রুক্সের অঞ্চলটা বলে দিয়েছিলাম, যে এই চাকতিগুলোর ফাঁকে ফাঁকে যে অন্ধকার অঞ্চলগুলো ছিল, এটাকে ক্রুক্সের অঞ্চল বলছে। এগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে। WBCSে কিন্তু এই সমস্ত জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেয়। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ দেখে রাখবে। আরেকটা জিনিস বলে দিই, ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের যে ম্যাস, দ্য ম্যাস অফ অ্যান ইলেকট্রন, এটা কিন্তু প্রোটনের তোমার 1836 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটা ইলেকট্রনের এর যে ম্যাস হবে, ম্যাস, এর যে ভর, মানে ভর, এটা ইলেকট্রনের যে ভরের 1836 গুণ সমান প্রোটনের ম্যাস, প্রোটনের ভর হবে। ঠিক আছে, অর্থাৎ 1836খানা ইলেকট্রনের যে মিলিত ভর, সেটা হচ্ছে একটা প্রোটনের ভর। আর যদি বলে যে পরমাণুর মধ্যে সর্বাধিক ভর বিশিষ্ট কণা কোনটা, না সেটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, নিউট্রন হচ্ছে সর্বাধিক মানে ভর বিশিষ্ট কণা। নিউট্রন মনে রাখবে চার্জলেস পার্টিকেল, আর ইলেকট্রন is the positive charge particle, and Newton positive charge particle, electron negative charge. Number of electron equal to number of proton, ঠিক আছে, in a chargeless atom. আর এর ভর যদি বলা হয়, ভরটা আমি একটু হালকা করে বলে দিই, যে প্রোটনের ভর মনে রাখবে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -19 না -27 কেজি সম্ভবত হবে। ঠিক আছে, এর ভরটা আমি তোমাদের জাস্ট বলে রাখবো পরে, সম্ভবত ওরকম -27 কেজি হবে। এটা 1.61, প্রোটনটা হচ্ছে 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। আর এটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, আর নিউট্রনটা মনে রাখবে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি।
দেখো এখানে প্রোটন আর নিউটনের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে একদম সেম, মানে ভর কিন্তু প্রায় সমান, কিন্তু খুব সূক্ষ্ম একটা ভরের পরিবর্তন আছে, সেটা হচ্ছে এর পয়েন্টের পর যে থার্ড ডিজিটে দেখো এখানে 2 আছে, আর এর পয়েন্টের পরে যে থার্ড ডিজিট আছে সেখানে 5 আছে। তো একদম সামান্য যে ভরের হেরফেরের জন্য নিউটনটাকে কিন্তু ভারী কণা হিসাবে গণ্য করা হয়, গণ্য করা না মানে এটাই ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আর প্রোটনটা কিন্তু ওর থেকে খুব সামান্য হালকা, কিন্তু এতটাই মানে এর যে পার্থক্যটা এতটাই কম যে কারণে প্রায় সমান ভরই ধরা হয় এটা, ঠিক আছে। তাহলে প্রোটন আর নিউটনের ব্যাপারটা তাহলে বলে রাখলাম। আর ইলেকট্রনের ভর কিন্তু অনেক অনেক কম কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে 9.11 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে। তাহলে ইলেকট্রনটা মনে রাখবে এর ভরটা হচ্ছে না, ইলেকট্রনের ম্যাস, এটা একটু ইলেকট্রনের ম্যাস হচ্ছে, ইলেকট্রনটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, কেমন। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। আর আবিষ্কর্তাগুলো আমি একবার করে বলে রাখছি। মনে রাখবে প্রোটনটা আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত আর্নেস্ট রাদারফোর্ড হবে, এনার নাম ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। তোমরা রাদারফোর্ডটা দেখে রাখো, পরীক্ষায় তোমাদের WBCS-এর প্রিলিমস বলো মেন্স বলো, এখানে জাস্ট সায়েন্টিস্টের নাম জিজ্ঞাসা করবে, সায়েন্টিস্টের পদবি, তার বাবার নাম, এসব কিছু জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। জাস্ট সায়েন্টিস্টের নাম মনে রাখবে। আর যারা এটা মানে ধরো ক্লাস 9-10-এর স্টাডি হিসাবে যারা এটা দেখবে তাদের সেটুকুও দরকার লাগে না, তাদের খালি জাস্ট মেন ফ্যাক্টটা দরকার লাগে, কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে এটার আবিষ্কর্তারা দেয়। তো এটা হচ্ছে প্রোটনের আবিষ্কর্তা। আর মনে রাখবে নিউট্রনটা আবিষ্কার করেছিলেন স্যাডউইক। এই স্যাডউইক ছিল মনে রাখবে রাদারফোর্ডের ছাত্র, ঠিক আছে, রাদারফোর্ডের ছাত্র। 1932 সালে স্যাডউইক হচ্ছে প্রোটনকে আবিষ্কার করে, নিউটনকে আবিষ্কার করেছিল। প্রোটনকে আবিষ্কার করেছে 1911 সালে সম্ভবত আর্নেস্ট রাদারফোর্ড। আর ইলেকট্রন হচ্ছে 1897 সালে জে থমসন, ঠিক আছে, জে থমসন আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে ইলেকট্রনের আবিষ্কর্তা, ঠিক আছে। তাহলে আজকে এই ভিডিওতে আমি এই অবধি দিলাম। এখানে যেগুলো লাস্টের দিকে আমি আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমি সেম জিনিসই আলোচনা করব, তখন ওইখান থেকে শুরু করে আরও ডিটেলস আমি যেতে থাকবো, ঠিক আছে। যেগুলো বললাম, ধরো কিছু জিনিস আমি মুখে বললাম, যেগুলো আমি লিখলাম না, সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, এটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এইখানে এই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে, ক্যাথোড রশ্মিটা দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এই অবধি।